শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজ আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে, থাকবো নেক্সট 1.5 ঘন্টা আড্ডা দিব। সপ্তাহের এই মাঝামাঝি দিনগুলো দেখা যায় কর্মব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু তারপর যখন একটু আড্ডা দেওয়ার সুযোগ পাই তখন কিন্তু খুবই ভালো লাগে। হয়তো আপনাদের বন্ধু বান্ধব এখন ব্যস্ত, কিন্তু আমরা কিন্তু আছি লেডিস ক্লাব। চায়ের মগটা হাতে নিয়ে সুন্দর বসে যান টিভি স্ক্রিনের সামনে এবং আমাদের সাথে সুন্দর আড্ডা দিতে পারবেন এবং সরাসরি সংযুক্ত হতে পারবেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আজ আমরা আড্ডা দিব একটা সুন্দর বিষয় নিয়ে, আমাদের শিক্ষাগুরুর যে সম্মান। শিক্ষা জাতির মেরুদণ্ড, কাজে সেই মেরুদণ্ডটাকে কিন্তু সোজা করে রাখে আমাদের শিক্ষকরা। কাজেই সেই শিক্ষকদের কিন্তু সম্মান দেওয়াটা অবশ্যই দরকার, তা না হলে আমাদের শিক্ষাটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়। এরকম একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব এবং তার সাথে উপরে উক্ত আমাদের আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের সাথে সঙ্গীত শিল্পী আছেন। আমাদের দুজন গেস্ট আছেন, এই মুহূর্তে আমাদের সাথে একজন গেস্ট আছেন এবং আরেকজন একটু ইতিমধ্যে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের যে সঙ্গীত শিল্পী গেস্ট আছে তার সাথেও আমরা আড্ডা দিব এবং আপনারা আমাদের সাথে সরাসরি থাকবেন। আমি একটু পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছেন রেহানা আক্তার জ্যোতি, উনি একজন সঙ্গীত শিল্পী। জ্যোতি, কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সোমবার, সপ্তাহের মাঝামাঝি একটা দিন, তবে আমি বলবো যে আজকে ট্রাফিক জ্যাম একটু কমই আছে, তাই না? কি মনে হয় আপনার? কমই ছিল, কিন্তু এদিকটা আসার পর একটু জ্যাম পেয়েছি, এরপরে আর কোনো অসুবিধা হয়নি। সঙ্গীত শিল্পী আপনি, কতদিন যাবৎ সঙ্গীত চর্চা করা হচ্ছে? আমার বলতে গেলে আমি ছোটবেলা থেকেই গান করছি। আমি একদম 6-7 বছর যখন আমার বয়স, তখন থেকেই আমি গান করছি। তখন থেকেই আমি গানের সাথে আছি। অনুপ্রেরণাটা কার কাছে থেকে? এটা অনুপ্রেরণা আমার ফ্যামিলির, বলতে গেলে সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার জ্যাঠাতো ভাই ছিল সবার আগেই, মানে আমার গানের পিছনে সে সবসময় সময় ব্যয় করত এবং সে প্রথমে আমাকে উৎসাহ দিয়ে গানের এই জগতে নিয়ে আসে। ছোটবেলায় আমি টেলিভিশন রেডিওতে গান শুনে শুনে গান গাইতাম, নাচতাম। এগুলা দেখে দেখে আমার জ্যাঠাতো ভাই ভেবেছে যে আমাকে গানে ভর্তি করাবে। এরপর থেকেই আমাকে গানে ভর্তি করানো হলো। এটা আমাদের এলাকায়, আমাদের মাগুরা এসোগান শিশু সঙ্গীত একাডেমিতে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই আমার শেখা, সেখান থেকেই আমার শুরু। আচ্ছা, এরপর ঢাকায় এসে 2007-এ আমি ঢাকায় এসেছি। ঢাকায় আসার পরে চন্দনা মজুমদার ম্যাডামের কাছ থেকে আমার শেখা হয়েছে ছায়ানটে। ওখান থেকে আমি 4 বছরের একটা কোর্স করেছি গানের উপরে, লোকগানের উপরে। আচ্ছা, আজকে আমরা যেহেতু কথা বলছি সঙ্গীত বিষয়ে, তো কথা বলবোই অপরিহার্য, যেহেতু আপনি আছেন আমাদের সাথে। তাছাড়াও আমরা যে শিক্ষকদের কথা বলছি, শিক্ষাগুরুর, এবং আমরা জানি সাংস্কৃতিক অঙ্গনে যখন আমরা নাচ কিংবা গান কিংবা আবৃত্তি এই ধরনের অভিনয়ের কথা বলি, শিক্ষকদের কিন্তু আমরা আরও একটু বেশি অন্যভাবেই গুরু মানি এবং অন্যভাবেই শ্রদ্ধাটা করি, যেন আমাদের ভিতরেও সেই শিল্পটা যেন রপ্ত হয়। তা আপনার কোন কোন শিক্ষকের কাছে তালিম নেওয়া হয়েছে সঙ্গীতের? সর্বপ্রথমে আমার ওস্তাদ ছিলেন যারা, আমি গ্রামে যে শিখেছি, শ্রদ্ধেয় মাহাদুল স্যার এবং শ্রদ্ধেয় এম এ হামিদ, এই দুইজনের কাছ থেকে আমার হাতে খড়ি। এবং আমার ওস্তাদ একজন মারা গিয়েছেন প্রায় 5-6 মাস হলো। তো এরপর ঢাকায় যখন আমি এসেছি, ঢাকায় আসার পরে যে বললাম চন্দনা মজুমদার ম্যাডামের কাছ থেকে আমার শেখা হয়েছে লোকগানটা। আর হচ্ছে আপনার আরেকজন নজরুল রবীন্দ্র শেখাতেন, ময়না ম্যাডাম ছায়ানটের, ওনার কাছ থেকে শেখা হয়েছে। এরপরে পাশাপাশি আমি হচ্ছে শিল্পকলা একাডেমিতে জাকির ভাইয়া মাঝে মধ্যে একটু হেল্প নিতাম কোনো বিষয়ে থাকলে। এরপর আবু বকর সিদ্দিক স্যার, ওনার কাছ থেকে অনেকবার আমার অনেক রকমের গানের সম্পর্কে জেনে নেওয়া হয় মাঝে মধ্যেই কোনো বিষয় জানার থাকলে। এই বাহ, তো বিশাল জার্নি আপনার, খুবই সুন্দর। এবং আমরা আমাদের যেটা দেখা যায় যে গুরুদের একদম পা ছুঁয়ে যে সালাম করা, সেই বিষয়টাও কিন্তু খুব থাকে, তাই না? খুব থাকে। এটা তো আমি সবসময় আমি আমার গুরুজনদেরকে, আমার যতটুকু আমি বুঝি, আমার জ্ঞান দিয়ে, আমার দিয়ে, মানে আমার আত্মবিশ্বাস থেকে আমি আমার গুরুদেরকে সবসময়ই শ্রদ্ধা করি, সম্মান করি। কারণ আমি জানি যে ওস্তাদদেরকে সম্মান না করলে সামনে আগানো যাবে না। তাদের যদি একবার একটা নিঃশ্বাস ফেলে তাহলে কখনোই সে আর উপরে উঠতে পারবে না। আমি সবসময় এটা বিশ্বাস করি, এভাবেই আমি চলি। বাহ, খুব সুন্দর। গুরুদের আশীর্বাদ নিয়ে আপনি চলছেন। আমরা সবার আগে আপনার একটা গান শুনতে চাই। ওকে জ্যোতি? অবশ্যই। চলেন। আমি শুরুতেই সাইজির একটা গান করছি। জি। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
সখী কি দিয়ে জুড়াই বলো সখী ওরে কে বুঝবে অন্তরের ব্যথা কে মুছাবে আখি কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা যে দেশেতে গেছে আমার বন্ধু চাঁদ কালা সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা নগর গায়ে ঘুরব আমি নগর গায়ে নগর গায়ে ঘুরব আমি যোগিনী বেশ ধরি কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী তোমরা যদি দেখে থাকো খবর দিও মোরে নইলে আমি প্রান্তে জীব যমুনারি নীরে তোমরা যদি দেখে থাকো খবর দিও মোরে নইলে আমি প্রান্তে জীব যোগিনী বেশ ধরে কালাই আমায় করে গেল কালাই আমায় কালাই আমায় করে গেল অসহায় একাকী কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী কালা চাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী কত দিবা নিশি গেল কেমনে জুড়াই প্রাণে কালা চাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী কত দিবা নিশি গেল
কেমনে জুড়াই প্রাণে লালন বলে যুগল চরণ লালন বলে লালন বলে যুগল চরণ আমার ভাগ্যে হবে কি কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সখী কি সুন্দর গলা, কি সুন্দর গান। থ্যাংক ইউ আপু। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে কথা হারিয়ে গেছিলাম, ডুবে গেছিলাম আপনার গানের মধ্যে। কিভাবে রেওয়াজ প্রতিদিন কখন থেকে কখন করা হয়? আসলে আমি রেয়াজ বেশিরভাগ সময় আমার সন্ধ্যার পর বা বিকেল টাইমেই আপনার করা রেওয়াজ হয়। নিয়ে আমরা একটু শুনবো, আমাদের একটা ছোট্ট বিরতির সময় জি, এসেছে, ব্রেকের জি। পর। আসলে আপনার এত সুন্দর গলা, এটা তো মানে সলিড রেওয়াজ ছাড়া সম্ভব না। সবসময় আপনি আছেন, সঙ্গীতের মধ্যেই জি। আছেন, তারপরও ছোটবেলা থেকে যে একটা হয় না যে কেউ অন্য স্কেলে গায়, নিজের কথা আর গানের স্কেল কিন্তু অনেক সময় ডিফারেন্ট হয়। জি। আপনার কিন্তু একদম পিওর ওই গলাতেই আপনি গাচ্ছেন, উপরে যান নিচে যান সব স্কেলে আপনি আপনার অরিজিনাল ভয়েসটা নিয়েই গাচ্ছেন, এত পিওর একটা গলা। সো আপনার রেওয়াজটা সম্পর্কে আমরা আসলে একটু জানবো। দর্শক আপু। এত সুন্দর গান শুনছে, এত সুন্দর একটা সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছে, আজকে আমরা গানে গানেই থাকবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের চমৎকার একজন সঙ্গীত শিল্পী জ্যোতির সাথে, এত সুন্দর গান শুনছিলাম, এবং আমরা আজকে শিক্ষাগুরুর সম্মান নিয়েও কথা বলছি। সব কিছুর মধ্যেই শিক্ষা তো আছে, এবং সেটাকে সম্মান দিলেই আসলে নিজের অস্তিত্বকেও সম্মান দেওয়া হয়। এবং এই মধ্যে আমাদের সাথে আরও একজন গেস্ট এসে হাজির হয়েছেন, আমরা আগে তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন রোকসানা পারভিন। উনি একজন অ্যাডভোকেট অ্যান্ড প্রফেশনালি উনি একজন কর্পোরেটে HR অ্যাডমিন হিসেবে কাজ করছেন। রোকসানা আপু, অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকের এই লেডিস ক্লাবে জয়েন করার জন্য। আপনার জার্নি এবং আপনার ক্যারিয়ার সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন। সংক্ষেপে ধন্যবাদ আপনাদেরকে, নেক্সাস টিভিকে, যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলার জন্য। আসলে ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে ওই ছোটবেলা থেকেই বলতে হয়, যেমন সবাই চেত যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ওরকম আর কি ডাক্তার হব। বাট বাই দিস টাইম কিন্তু আমার একজন শিক্ষক হওয়ার জন্য খুবই মানে ইচ্ছা ছিল যে আমি এই প্রফেশনটাকে নিব। তো আলটিমেটলি মোটামুটি একটু ডিফেন্ডেড ক্যারেক্টার টাইপের ছিলাম। তো যে কারণে আমার বাবা বললেন যে তুমি লয়ার হতে পারো, দেখো ট্রাই করো। তো সেই সময় আর কি চিন্তা করলাম ঠিক আছে, ওকে ফাইন, খারাপ হয় না ব্যাপারটা। তো তখন আর কি অ্যাডভোকেটশিপটা নিলাম। আচ্ছা। বাট এখন আমি একটা IT সলিউশনস লিমিটেড, টেক ভ্যালি সলিউশনস লিমিটেড একটা কর্পোরেট কোম্পানিতে HR অ্যাডমিন আর লিগ্যালটা দেখছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই আপাতত জার্নি আর কি। যাক, ভালো। আর এমনিতে এর পাশাপাশি আর কি করা হচ্ছে? মানে আপনি তো ম্যারিড? জি। আচ্ছা, তো কতদিন যাবত আপনার এই HR হিসেবে কাজ করা হচ্ছে? আসলে এইখানে কত সাল থেকে? হ্যাঁ, এটা হলো একটা মানে সুইট মেমোরি বা সুইট একটা স্টোরি বলা যায়। কারণ আমি আমার কাজ শুরু করেছিলাম 2001-এ এই কোম্পানিতেই। আচ্ছা। তখন আমি অ্যাডভোকেটশিপ নিয়েছি মাত্র। তখন আমি আর ওখানে প্র্যাকটিস না করে সরাসরি কোম্পানিটাতে জয়েন করেছিলাম। এই জিনিসটাই কেন? মানে ইউজুয়ালি যেটা দেখা যায় যে মানুষ যখন লয়ার পড়ে, অন্য একটা হয়তো কর্পোরেটটা হচ্ছে একটা ইজি গোয়িং, যেটা দেখা যায় জার্নিটা, বাট ইউজুয়ালি দেখা যায় যে মানুষের জন্য সেবা করার জন্য যেটা কোর্টে যে আর্গুমেন্ট করা বা মানুষকে সাপোর্ট করা, ওই মোটিভেশনেই আপনি আর কি করেছিলেন বললেন। সো সেখানে কখনো যাওয়ার ইচ্ছা আসেনি? না, এসেছে মানে কি, আমি
অল্প কিছু সময় হাইকোর্ট, অল্প কিছু সময় জজ কোর্টে প্র্যাকটিস করেছি। আচ্ছা। বাই দিস টাইম আবার একটু ব্যারিস্টারি করার জন্য বাইরে যাওয়ার একটা অ্যাটেম্প নিয়েছিলাম। সেই সময় আবার আমার সেকেন্ড বেবিটা চলে আসে। আচ্ছা। তখন হয়েছে ওখানে আমি কিছুদিন 6-7 ইয়ার্স কাজ করি কোম্পানিতে। তখন আবার আমাকে আমি আর কি জাস্ট ড্রপ করি, কারণ বাচ্চাদেরকে একটু সময় বুঝেছি। দেওয়া হ্যাঁ, মনে হ্যাঁ, হয়েছে যে অবশ্যই, সেই অবশ্যই। সময় ওদেরকেই সময় দেন আমার জরুরি। অবশ্যই প্রায়োরিটি। হ্যাঁ, তো সেই সময় ড্রপ করেছি এবং বাই দিস টাইম কিন্তু আসলে কোথাও জয়েন করতে পারি নাই। মাদারিংটা আমার ছিল ফার্স্ট জব, আমি অবশ্যই, খুব এনজয় করছিলাম। অবশ্যই। আমার মনে হচ্ছিল যে একটা বাচ্চা বা একটা মানুষকে প্রথমে মানুষ হিসেবে তাকে তৈরি করতে হবে, দেন আদার্স কিছু। আমি যতটুকু জানি তাদেরকে শেখানোর চেষ্টা করছিলাম। রিসেন্ট আবার সেখানকার চেয়ারম্যান সাহেব বা আমাদের চেয়ারম্যান স্যার আমাকে আবার কল করেছেন এবং আমি আবার সেখানে জয়েন করেছি। বেবিগুলো একটু বড় হয়েছে, এখন জাস্ট আমি সেখানে কাজ করছি আর কি। আচ্ছা, সো খুব এনজয় করা হচ্ছে সবকিছু। হ্যাঁ, সব ফিউ ভালো পিপল enjoy আমার করা খুব পুরনো, সেই 2001-99-এর ওরা আছে। ওয়েল নোন, মানে খুবই ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, সেখানকার সবাই খুব ভালো, কাজ করে খুব আনন্দ পাই, যে কারণে কি আছি। So, আপনার এই জার্নিতে যেহেতু বারের জন্য আপনি পড়ার অ্যাটেম্প্ট নিয়েছিলেন হ্যাঁ, প্রবাবলি, হ্যাঁ। অ্যান্ড আপনি যেহেতু অ্যাডভোকেট হয়েছেন, সো প্রত্যেকটা জার্নিতেই অনেক টিচার, অনেক শিক্ষকের সাথে সান্নিধ্যে আপনার যাওয়া হয়েছে। তো আজকে আমরা যেহেতু কথা বলছি শিক্ষাগুরুর কথা নিয়ে, টিচারদের সাথে আপনার এখনো কমিউনিকেশন আছে? অবভিয়াসলি আমি আসলে গ্রেটফুল প্রথমে আল্লাহর কাছে, তারপরে এই কারণে গ্রেটফুল আজকে আমি এই যেখানে এসেছি, এটা পুরোটাই আমার শিক্ষাগুরুদের মানে কি বলবো অবদান, তাদের সহায়তা। ফার্স্ট অফ অল আসলে তো মানে ফ্যামিলিতে বাবা মা প্রথম শিক্ষাগুরু, তাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি, তারপর আমাদের শিক্ষকরা যেভাবে আমাদেরকে দেখেছেন বা আমাদেরকে গাইড করেছেন, যে কারণে বর্তমানে আমরা এখানে আমি প্রেজেন্ট থাকতে পারছি বা এই প্রফেশনে যেতে পেরেছি। রোকসানাপুর স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটি কোথায়? আমার স্কুলিংটা হয়েছে বাংলাদেশ ব্যাংক স্কুল, আচ্ছা দেন বেগম বদরুন্নেসা কলেজ, দেন ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটি টিচারদের সাথে আপনার এখনো যোগাযোগ আছে? আসলে হয় কি, স্যাররা অনেকেই অনেক জায়গায় চলে গেছেন, বাট রিসেন্ট এখানে একটা কথা বলে রাখি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেল হিস্ট্রিতে অনার্স মাস্টার্স আচ্ছা। করেছি, দেন আমি অ্যাডভোকেটশিপটা নিয়েছি সেন্ট্রাল ল কলেজ থেকে। ওকে। তো ওখানেও একটা জার্নি ছিল। তো বাই দিস টাইম আমাদের যে রিনাউন আসলে টিচার আনোয়ার হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন স্যার, তো আমি এবার লায়ন্স ক্লাবের ঢাকা ট্রপিক্যাল লায়ন্স ক্লাবের এক্স প্রেসিডেন্ট। ও, তো wow. আমাদের প্রোগ্রামে আসলে ওনাদেরকে ইনভাইট করা হয় সামটাইম। তো লাস্ট টাইমে এসেছিলেন, আমি ওনার পা ছুঁয়ে সালাম করেছি, উনি আমাকে জড়িয়ে ধরেছেন, মানে সেটা আসলে কি উনিও বলবো, খুব গর্ববোধ অন্যরকম করছে আপনাকে blessing। পেয়ে। হ্যাঁ, এবং আমি এই যে কথাগুলো বলছি, আমার আসলে নস্টালজিক হয়ে যাচ্ছি, সেই স্কুলের টিচারদের কথা মনে পড়ছে, অনেক ইমোশনাল হয়ে যায় আমাদের সেই টিচারগুলোর কথা মনে পড়লে। তারা যেভাবে আমাদের গাইড করেছে, আমরা খুব ফলো করতাম। মিস কীরকম করে গেট আপ করেছেন, কীরকম সেজেছেন, কীরকম করে কথা বলছেন, এখনও হয়তো বা কখনো কখনো আমাদের কাজের ক্ষেত্রে সেটা প্রতিফলন করি আমরা সেটা। অবশ্যই। হ্যাঁ, এবং তাদের যে অবদান সেটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। তবে কি বলবো, মানে সিচুয়েশন ডিমান্ড বা জেনারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা যেরকম টিচারদেরকে যেরকমভাবে পেয়েছি বা যেরকম তাদের গাইডেন্স ছিল বা ওরকম, কিন্তু এখন বর্তমানে তো মানে জেনারেশন চেঞ্জ, যেহেতু টিচারদের গাইডেন্স একরকম, স্টুডেন্টরা বড় হচ্ছে আধুনিক প্রযুক্তি, তারপর আধুনিক সব ফ্যাসিলিটিস নিয়ে, বাট সবাই শিখছি তবে আমরা। এটা কিন্তু সত্যি কথা, যতই মডার্ন কিংবা আমরা যতই আধুনিক হই না কেন, শিক্ষক, এখনো কিন্তু গুরু, মানে আমি শিক্ষাগুরু। নিজেও একজন শিক্ষক, দেখা যায় এখনো কিন্তু স্টুডেন্টদের কিন্তু সেই সম্মান এবং ভালোবাসা টিচারের প্রতি সব সময় আছে। ইউনিভার্সিটি আছে, বলেন, always, স্কুল, হ্যাঁ। কলেজ, এটা সারা জীবনে কিন্তু থাকবে। যায়। আমার ছোটবেলার স্কুলে ভিকারনেসে আমি যখন মাঝখানে একদিন গেছিলাম, ওখানে আমি তখন তাও ধরেন 5-6 বছর কি আরো আগে, আমি ওখানে গিয়ে টিচার্স রুমে দেখছি কি এসি নাই, এখনো সেই ফ্যান চলছে। আমার মিস, হ্যাঁ মানে ওনারা বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এখন ওই যে খাতা আছে, খাতা দিয়ে একটু বাতাস করছে, গরম লাগছে। আমার না দেখে এত মায়া লাগলো, আমার হচ্ছে যে আমি এসি কিনে দেই। সেটা ওটা একটা ইমোশনাল জায়গা আসলে। আর আমরা যে কি পরিমাণ তাদের কাছে গ্রেটফুল, এই যে আমাদের কি বল ম্যানার্স বলেন, আমাদের শিক্ষাটা বলেন,
পারিবারিক শিক্ষাটা তো অবশ্যই, পরিবারকে একটা মানুষের লাইফের বিশ্ববিদ্যালয় বলা হয়, যেখানে সব কিছু শেখা যায়। বাট ওনাদের কাছে শিক্ষাটা না হলে যে আমরা এই যে প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করছি বা সত্যি কথা। এতটুকু পর্যন্ত আমাদের আশা হতো না। এবং আমাদের কিন্তু আসলে দায়িত্ব আছে, আমি মনে করি আমাদের শুধু মা বাবার প্রতি যে দায়িত্ব অবশ্যই। তাও হ্যাঁ, কিন্তু না, হ্যাঁ, আমাদের অবশ্যই। শিক্ষকদের প্রতিও কিন্তু আসলে ওরা একটা দায়িত্ব বয়স হয়ে আছে। গেলে হ্যাঁ। অনেকই দায়িত্ব আছে। আমি জ্যোতির কাছে জানতে চাবো যে আপনার রেওয়াজ নিয়ে কথা হচ্ছিল, আপনার রেওয়াজ নিয়ে বলবেন। এবং এটা সত্যি যে যতই বয়স হবে আপনার যে গুরু, হ্যাঁ, তাদের সাথে তাদেরকে কিন্তু আরো বেশি আমাদের টেক কেয়ারও করতে হবে। তো আপনার জি, জি, রেওয়াজটা কিভাবে সেটাই। করা হয় আগে সেটা বলেন। আমরা ওই পর্যায়ে ছিলাম আপনার সাথে। জি, আমার রেয়াজটা আগে খুবই করা হতো, এখন একটু কম করা হয়। কারণ কি, আমার ছোট একটা বেবি আছে, হারমোনিয়াম নিয়ে বসলে দেখা যায় ও হারমোনিয়ামের উপরে উঠে বসে থাকে, ওই রিড টেনে উপরে উঠায় নিচে নামায়, না করা সত্ত্বেও সে কথা শুনে না। আমি যদি বলি ডিস্টার্ব করো না, আমি একটু রেওয়াজ করি, বলে তুমি আমাকে ডিস্টার্ব করবে, তুমি ডিস্টার্ব করো না, বেবি গান গাবে। তো Advance আসলে। হ্যাঁ, এরকমটাই হয়। কিন্তু তবুও আমি ওকে নানানভাবে সামলিয়ে আমি রেয়াজটা কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ রেয়াজ না করলে আস্তে আস্তে দেখা যায় যে গলাটা তা তো আছে। ঠিক এখন থাকে না। ধরেন আপনি পলিশড হয়ে গেছেন, ছোটবেলায় কিভাবে রুটিন করে রেওয়াজটা করতেন? ছোটবেলায় এটা আমার খুবই হতো রেয়াজটা, কারণ তখন ছিলাম একটা সীমাবদ্ধ একটা জায়গায়, মানে বদ্ধ ছিলাম। কারণ তখন আমার গানের স্কুলে যেতে হতো, ওখান থেকে এসে আবার স্যারেরা আবার গান লিখে দিত, সেগুলো আবার আমাদের সারেগামার পাশাপাশি ক্লাসিক্যাল সব কিছুর পাশাপাশি আমাদের গান লিখে দেওয়া হতো, সেই গানগুলো আবার করতে হতো, করে আবার স্যারদেরকে জমা দিতে, মানে গেয়ে শোনাইতে হতো। তো তখন দেখা যেত যে ক্লাসে গান করে গিয়ে আবার বাসাতেও গিয়ে, বাড়িতেও গিয়ে গানটাই করতে হচ্ছে। সবকিছু করা শেষে দেখা যায় যে গান নিয়ে বসতে হয়। আমার জ্যাঠাতো ভাই, আমি, ওই তাল দেয়, মানে টেবিলের উপরে তাল দেয় ও হাতে, আর আমি গান গাই। তো এইভাবেই করা হতো ছোটবেলায়, খুবই রেয়াজটা হতো আমার। এখনো হয়, কিন্তু এখন একটু বেবির জন্য, ছোট বাচ্চা তো একটু কম হয়। এখন তো আপনি এমন একটা পর্যায়ে চলে এসেছেন, হ্যাঁ, এখন professional গানের মধ্যে পর্যায়ে। থাকতে হয় তখন গানের বেশিরভাগ সময়। মধ্যেই আছেন, বাট হ্যাঁ, ছোটবেলা যে রেয়াজের মধ্যেই আছি। সময়টা, সেই সময়টা তো আসলে হাতে খড়ির সময়টা। জি, জি, ওই জি, জি। সময়টাতে অবশ্যই তখন রেওয়াজটা দরকার হয়। জি, জি, তো জি। হারমোনিয়ামে কি সবসময় বাজিয়ে গাওয়া হয় হ্যাঁ, আপনার? তো বাজিয়ে ছোটবেলায় গাওয়া যখন প্রথম, আমার এটা আসলে একটা কোয়েশ্চেন, যে জি। প্রথম যখন হারমোনিয়াম বাজায় গান গাইতেন, তো একটা গান উঠাতে কতদিন আপনার সময় লাগতো পুরো অনেক হারমোনিয়ামে? টাইম লাগতো। প্রথমে তো বুঝতেই পারতাম না, উল্টা পাল্টা লেগে যেত। স্যারেরা বলতো যে মনের ভিতরে সুরটা থাকলে হারমোনিয়ামে আঙ্গুল একাই চলে যাবে, কিন্তু ওইটা প্রথমে বুঝতাম না যে আসলে এই কথাটা বোধহয় সত্য। কিন্তু পরে যখন শিখলাম, আস্তে আস্তে বুঝলাম যে আসলেই তো সুরটা মনের ভিতরে থাকলে ওই সুরে সুরে টিপ দিলেই দেখা যায় রিড চলে আসে, সুরটা ওই হারমোনিয়ামে চলে আসে। এখন হয়, কিন্তু হয় কি, আমি হারমোনিয়াম বাজায় গান করি না। হারমোনিয়াম বাজায় কেন করি না, কারণ আমরা যখন প্রোগ্রাম করতে যাই তখন তো কিবোর্ডের থাকেই, সাথেই করা হয়, অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে করতে হয়। আর হারমোনিয়ামটা তখন লাগে না, তখন আমরা শুধু গাই আর এদিকে মিউজিশিয়ানরা বাজান। খুব সুন্দর। আমরা আরো আসলে জানবো আমাদের আপুদের কাছ থেকে। আমাদের সাথে জুমে দেখতে পাচ্ছি আমাদের দুইজন আপু জয়েন করেছেন, রাশিদা আপু এসেছেন এবং রেবেকা আপু এসেছেন। অনেক ধন্যবাদ রাশিদা আপু এবং রেবেকা আপু, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, সেখান থেকে এসে আমরা আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষাগুরুর সম্মান নিয়ে। সবার জীবনেই শিক্ষাগুরুর জায়গাটা আসলে খুবই স্পেশাল। তাদেরকে আমরা সবসময় আমাদের স্মরণে সবসময় রাখি, যেরকম মা বাবার পরেই আসলে শিক্ষকদের স্থান। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এখনই ফিরছি। আপনারাও কিন্তু জয়েন করে যান এবং আমরা সবাই সবার সাথে গল্প করব। সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আজকে আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে এবং আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছি, শিক্ষাগুরুর সম্মান। সম্মানটা তো অবশ্যই থাকতে হবে, কারণ শিক্ষাগুরুর কাছে থেকেই আমরা আসলে প্রথম শিক্ষাটা পাই। হ্যাঁ, পরিবার থেকে তো অবশ্যই পাই, মা বাবা, সেটা তো অন্য জায়গা, কিন্তু শিক্ষকের জায়গা আসলে আমাদের জীবনে একটা অন্যতম প্রতিষ্ঠানই আমি বলবো। শিক্ষক একটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের অন্তরের। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সুন্দর দুজন অতিথি আছেন এবং আমাদের জুমের আপুরাও কিন্তু জয়েন করেছেন, আপনারা জয়েন করে ফেলেন। আমি একটু জ্যোতির কাছে যাব। জ্যোতি, এত সুন্দর করে গান গাচ্ছেন আপনি, একটা গান শুনেছি, আসলে 3-4টা না শুনলে তো মনই ভরবে না। জি, 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 গাইবো। আমরা আগে আপনার একটা গান শুনি এখন। জি আপু, আমি এখন আরেকটি সাইজির গানই করছি। প্লিজ। আপনার যেহেতু পছন্দের গান, এটা আমার পছন্দের এবং আমার সেজন্যই। রিকোয়েস্টের স্পেশাল জি, জি, রিকোয়েস্ট। জি, ঠিক থ্যাংক আছে। ইউ।
আমি অপার হয়ে বসে আছি, ও হে পারে লয়ে যাও আমার। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখিও পারে, লয়ে যাও আমায়। ও মাই গড, থ্যাংক ইউ। এত সুন্দর করে গান গান আপনি, গলাও মাশাআল্লাহ অদ্ভুত, খুবই সুন্দর। আমাদের জুয়ের আপুরা সবাই খুশি হয়ে গেছেন এত সুন্দর গান গেয়ে। চলে যাব রাশিদ আপুর কাছে। রাশিদ আপু একটু আনমিউট করবেন। রাশিদ আপু, গান শুনছেন, কেমন লাগছে বলেন একটু। খুবই ভালো লাগছে, গানের ভিতরে তো একদম প্রবেশ করে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে ইন ফ্রন্ট অফ গান ওনার শুনতেছি, একদম এরকম হয়ে গেছিলাম, একাত্ম হয়ে গিয়েছিলাম। জি। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ নেক্সাসকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে। সো সবাইকে শুভ সকাল, শুভ্র শীতল শুভেচ্ছা, কারণ আমার এখানে ঠান্ডা পড়ে গেছে। আর আজকে বলতেই হয়, আজকে তো নাদিয়া আপুকে খুবই ভালো লাগছে, খুব দারুণ সুন্দর একটা আজকে শাড়ি, আমি আমার নাদিয়া না, আমি খুবই সম্প্রীতি। মানিয়েছে। রাশিদ আপু, এই যে সম্প্রীতি, It's okay. সরি আমি মাঝে মধ্যে মিক্স আপ করে ফেলি। খুবই জি। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, Thank যেমন you. শাড়ি তেমনি মানিয়েছে, সো প্রিটি। থ্যাংক ইউ সো So, মাচ। রাশিদ আপু, আমরা আজকে কথা বলছি হচ্ছে আমাদের শিক্ষাগুরুর সম্মান নিয়ে। আপনার জি। আপনার যে হচ্ছে শিক্ষক এবং আপনার জার্নি নিয়ে আমাদেরকে একটু বলবেন। জি, আসলে শিক্ষাগুরু, এখন তো শিক্ষাগুরুর যা অবস্থা দেখেছি কি বলবো। শিক্ষক তো আমার মনে হয় যে আমাদের সময় ছিল বাবা মার চেয়ে ঊর্ধ্বে, তাদের চেয়ে বেশি সম্মান করতে বলতো। এবং আমি আমার বিয়ের পরে একবার বাইরে যাচ্ছিলাম, ছোট্ট একটা ঘটনা। তো যাওয়ার পথে হঠাৎ করে আমার হাজবেন্ড দেখলেন যে তার ইউনিভার্সিটির কোন প্রফেসর রাস্তার সাইডে দাঁড়ানো ছিল, সে রিক্সা থামিয়ে যে তাকে পা ধরে ওখানে সালাম করছিল। আসলে তার মানে মানে কতটা রেসপেক্ট, কতখানি মানে আমাদের সময় respect তাদের ছিল। সময় ছিল। এবং আমরা স্টিল এখনো যে কানাডাতে এসছি, তারপরও যদি কখনো যাই,
কারোর সাথে দেখা হয় তাকে মানে সেরকম ভাবে আমরা সম্মান করতে চেষ্টা করি, আমরা মনে রাখি, এবং তাদের কথাগুলো তারা যে একসময় কিছু কিছু উপদেশ আমাকে দিয়েছে বইয়ের বাহিরে, সেগুলো আমার এখনো মনে থাকে। আর শিক্ষাগুরু বলতে এখানেও কিন্তু আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ যে ইংলিশ ক্লাস করেছি, কোর্স করেছি, সেখানেও যে আমাদের শিক্ষকরা ছিলেন, আসলেই এদের অবদান অনেক বেশি। এদেরকে আমাদের আন্তরিকভাবে মানে শ্রদ্ধা সম্মানটা খুব আন্তরিকভাবে করা উচিত। কিন্তু আসলে দুঃখজনক এটা বলতে হয়, এখনকার দিনে সেই শিক্ষকের মূল্য কতটা আছে আমি জানি না। সেটা যেই লাইনেই শিক্ষক হোক, আপনার স্কুল টিচার হোক, গানের শিক্ষক হোক, ড্যান্সের শিক্ষক হোক, আসলে আমাদের সময় বা এখন অত্যন্ত আমরা সম্মান করে আসছি। আমরা বলবো এখনো বাচ্চাদেরকে যে তাদেরকে যেন খুবই সম্মান করে, শ্রদ্ধার সাথে দেখে, তাদের ভুল ত্রুটি হলো সেটা যেন অন্যভাবে ম্যানেজ করতে চেষ্টা করে। তো শিক্ষক না হলে, শিক্ষককে যদি মূল্যায়ন না করে, তাহলে তার জীবনে সে কতটা উঠতে পারবে এটা আমার জানা নাই। অবশ্যই। আসলে আমরা তাই মনে করি, বাবা মার পরেই শিক্ষকের স্থান, এবং তাকে সেইভাবেই যেন সম্মান করা হয়। আমরা তো আমাদের মনে আছে শত কাজ থাকলেও শিক্ষক একটা ফোন করলে আমরা দৌড়ে ছুটে যেতাম। এখনো আমরা সেরকমই তাদেরকে দেখি সেই চোখে। তো সেটাই আমার কাম্য যে আমাদের নেক্সট জেনারেশন যেন শিক্ষকদেরকে বাবা মার মতো সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং তাদের পথে যেন চলতে চেষ্টা করেন। এটাই আমার কথা। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ রাশেদ আপু, খুব সুন্দর কথা বলেছেন। আমি রেবিকা আপুর কাছে যাব। তার আগে আমি একটু বলতে চাচ্ছিলাম যে যেরকম রাশেদ আপু বললেন যে ওনার হাজবেন্ড রাস্তায় দেখেছেন এবং টিচারকে গিয়ে পায়ে ছুঁয়ে সালাম করতে গেলেন। আমাদের এখন যেটা হয় যে এই জেনারেশনে, হ্যাঁ মানে একই প্যাটার্নের সম্মান, শোয়িং সম্মানটা হয়তো একই রকম না, কিন্তু স্টুডেন্টদের মধ্যে সেই ভালোবাসাটা, এখন আমি বলবো সম্মানের থেকে ভালোবাসাটা, মাইন্ড কানেকশনটা এখন একটু বেশি প্রেফার করে আমাদের এখনকার যেই জেনারেশনটা। তো তারা কিভাবে করে শিক্ষকদের সম্মান করছে এবং ভালোবাসছে, আসলে তারা আসলে কতখানি পাচ্ছে সেটার উপর বেস করে কিন্তু তাদের সম্মান এবং ভালোবাসাটা হয়, ওরা একটু অন্যরকম। সেই হিসেবে রেবেকা আপু আপনি কি বলবেন? আপনারও তো সন্তান আছে এবং তাদের টিচারদের সাথে তাদের কিরকম অন্তরঙ্গ সেটা দেখে বলবেন। ধন্যবাদ সম্প্রীতি, শুভ সন্ধ্যা। জি। তোমার কাল ম্যাচিং এবং তোমার শাড়ি এত সুন্দর হয়েছে। ও থ্যাংক মানে ইউ। হ্যাঁ, তা আসলে আমি বলি সম্প্রীতি, শিক্ষক হচ্ছে আদর্শ জায়গা। শিক্ষককে যদি সম্মানের জায়গা না রাখতে পারে, শিক্ষা গ্রহণ করা খুব কঠিন। এক, আমরা যতটা মানে ছোটবেলায় আমরা যেটা করেছি, বাবা মার পরে শিক্ষকের স্থান, এটা যেমন সত্যি, এটাও ঠিক যে বাবা মা যে জিনিসটা বাসায় হয়তো অনেকেরই নাই শিক্ষার, যেটা মানে জানে না, সেটা কিন্তু শিক্ষকরা শিখিয়ে দেয়। সেই শিক্ষাটা আমরা করেছি আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও, আমরা চেষ্টা করছি, চেষ্টা করে এখন যে, আমি আমার ছোট ছেলেরই একটা কথা বলি। আমার ছোট ছেলে যখন ও প্রথমে ওয়াইডব্লিউসি, তারপরে হচ্ছে তোমার ক্যান পাবলিক স্কুলে, তারপরে তো মানে মিরপুর ক্যান পাবলিকে আসলো, তারপরে পাবলিক রাইফেল। আর আমার বড় ছেলে গভর্নমেন্ট লাইব্রেরিতে পড়তো। তো আমার বড় ছেলে, ছোট ছেলে, দুই ছেলেই যখন আমি কোনো কথা বলতাম যে এই জিনিসটা পড়ো এইভাবে, তখন ওরা বলতো, মা এটা হচ্ছে আমার টিচার বলেছে এইভাবে। এই যে এই বলাটা হচ্ছে কি তার সম্মান, শিক্ষককে সেই সম্মান দিয়ে কথা বল। এবং এটা আমি খুব প্রাউড ফিল করতাম এবং বলতাম, ঠিক আছে বাবা, তোমার যদি টিচার বলে থাকে এটাই ঠিক। আমি যে কথাটা বলতাম সেটা, এটা ঠিক বলছো না, আমাকে ম্যাডাম এভাবে বলেছে। আমার ছোট ছেলেটা একটু চালাক বেশি, বড়টা একটু বোকাশোকা। তো ছোট ছেলেটা এভাবে বলতো যখন, তখন আমি মনে করতাম যাক, ও তো অন্তত এই জিনিসটা শিখেছে আমাদের থেকে, যে শিক্ষক ম্যাডাম যে কথাটা বলতেছে সেটা মানে সে মানতেছে এবং বোঝার চেষ্টা। আর আমি আরেকটা জিনিস বলবো, এই জেনারেশন হয়তো আমাদের মতো করে রেসপেক্ট করে না, কিন্তু তার পড়ার ধরনটা আবার আলাদা। হ্যাঁ, আমি সেটাই। রাশেদা মাইন্ড করেন না, আমি একটু একটা কথা বলতেছি। আমরা যে জেনারেশন, আপনাদের জেনারেশন একটু ডিফারেন্ট ছিল, আমাদেরটা একটু ডিফারেন্ট, তাদেরটা আরো আলাদা। তারা যেভাবে টিচারদেরকে সম্মান দেয়, আমি বলবো না আমাদের সন্তানরা টিচারদেরকে অসম্মান করে কথা বলে, তারা বলে তাদের মতো। যেমন ইউনিভার্সিটিতে এখন কি হয়, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো টিচাররা গেলে টিচারদের উত্তর বসে বসে দেয়। তো এটা তো অসম্মানের কিছু নাই। এখানে হচ্ছে শিক্ষকের সাথে মানে স্টুডেন্টদের যদি একটা ভালো রিলেশন থাকে, তাহলে কিন্তু একটা ভালো আদর্শ মানুষ গড়ে তোলা শিক্ষকের পক্ষেও সম্ভব। এটা টিচারেরও যেমন বোঝ হয়,
মানে ছাত্রদের জন্য সহজ হয়। এই জন্য আমি বলবো করে আদর্শটাকে সুন্দর মতো করে গুছিয়ে নিয়ে দুজনের একটা ভালো সম্পর্ক থাকলে টিচার আর শিক্ষকের, তারা কিন্তু একটা ইনস্পায়ার করে। আসলে আমরা এটা যেমন টিচারকে এটা আসলে দুই পক্ষ থেকেই একটা অন্তরঙ্গর সমানভাবে আসতে হবে। খুব সুন্দর করে বলেছেন রেবেকা আপু, মানে তাদের পয়েন্ট অফ ভিউটাও আপনি আসলে তুলে ধরেছেন খুব সুন্দর। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, সাথেই থাকুন, খুব সুন্দর কথা হচ্ছে দর্শক, এখনই ফিরছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা আড্ডা দিচ্ছিলাম শিক্ষাগুরুর সম্মান নিয়ে এবং তার সাথে আমাদের সুন্দর সঙ্গীত শিল্পী আছেন, তার গান শুনছিলাম। আমাদের জুমের আপুদের সাথে কথা বলছিলাম। আপনারাও কিন্তু সরাসরি সংযুক্ত হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে। আমি আমার জুমের আপুদের সাথে একটু কথা বলছিলাম। এবার চলে যাব আমি একটু মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু, আমরা কথা বলছিলাম যে আমাদের শিক্ষকদের সাথে যে অন্তরঙ্গ এবং এটা যে দুই পক্ষেরই একটা এফোর্ট, এবং হ্যাঁ, যুগে যুগে জেনারেশন ওয়াইজ জেনারেশন হয়তো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, সম্মান দেখানোর প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সম্মান এবং ভালোবাসাটা কিন্তু আছে। আমি এখন মোর ফোকাস দিব হচ্ছে রিলেশনশিপ, স্টুডেন্ট অ্যান্ড শিক্ষকের যে রিলেশনশিপটা, সেটা কিন্তু আগের মতোই স্ট্রং আছে। হ্যাঁ, সম্মান ভালোবাসার প্যাটার্নটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো সেই হিসেবে আপনি কি বলবেন মিষ্টি আপু? ধন্যবাদ সম্প্রীতি আপু, খুব সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ আপু, কোশ্চেনটা খুব সুন্দর। আমাদের শিক্ষা আর সাথে শিক্ষকের সাথে রিলেশন, আসলে এটা খুবই বাস্তবিক অর্থের কথা। আপু, আমি মনে করি আমাদের সময়, মনে কর আজ থেকে 20-25 বছর আগে আমরা অনেক রেসপেক্ট করতাম। বাবা মা শিখিয়েছে যে শিক্ষক বাবা মার পরের স্থান। এই ছোটবেলার হুজুর থেকে ইউনিভার্সিটি টিচার, ফেসবুকের মাধ্যমে সবার সাথে কানেক্টেড, সবাই আমাকে ভালোবাসে, আমি তাদের সম্মান করি, ভালোবাসি। কিন্তু এই জেনারেশনকে আমরা সেই শিক্ষাটা দেই। আমি চেষ্টা করি, সব পরিবার তো একরকম না আপু, তবে আমি বর্তমান পরিপ্রেক্ষিতে দেখি, আমি নিজেও একজন টিচার ছিলাম, দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আজ আগেকার মতো আমার রেসপেক্ট, হ্যাঁ, মেয়ের ছেলে মেয়ে ভালো ভালো আপু, যাদের ফ্যামিলি ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ভালো বাবা, শুধু এডুকেশন না, বা যাদের বাবা মা ভালো, ভালো শিক্ষা দেয়, তারা হয়তো কিছু ভালো। সবাই আগের মতো রেসপেক্ট দেয় না, তবে এটা অবশ্যই আমাদের দেওয়া উচিত। এবং এই ইথিক্স আর ফেসবুকে উচিত কথা বলবো, কিন্তু একটা আদব থাকতে হবে। টিচারকে সিট থেকে টেনে হেসে কোন জগতে বাস করতে, আমি তীব্র প্রতিবাদ জানাই এই সব ব্যবহারের। এবং আমরা অবশ্যই টিচার খারাপ হলেও আমরা একটু মান্যতা করি, এটা হচ্ছে আমার চিন্তা। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু, একদম ঠিক কথা বলেছেন যে মিনিমাম আমি বলবো যে টিচার সব টিচার তো একরকম না, তবে মিনিমাম কথার মধ্যে একটা বর্ডার লাইন থাকতে হবে। যেরকম মা বাবার সাথেও আমাদের একটা মিনিমাম বর্ডার লাইন থাকতে হয়। তুমি সব ভাষা কিংবা সব ধরনের আচরণ তুমি মা বাবার সাথে করতে পারো না, টিচারের ক্ষেত্রেও সেরকম একটা বর্ডার লাইন থাকবেই। হ্যাঁ, তো সেই হিসেবে রীতা বদ্দার আপু, আপনার কাছে চলে যাব, আপনি এই ব্যাপারে কি বলবেন? শুভ সন্ধ্যা সম্প্রীতি। জি, স্টুডিওর আপুদের আশা করছি ভালো আছে আপুরা। তো খুবই সুন্দর একটা বিষয় সমসাময়িকে আজকে। আমি টিচার আর স্টুডেন্টদের সম্পর্কটা আসলে যদি মিষ্টি না হয়, তাহলে আসলে শিক্ষাদানটা ঠিক মতো হয় না। আগে যখন আমরা ছোট ছিলাম, তখন তো মোবাইলের এত ব্যাপার ছিল না। দেখা গেল একটু খবর দিলে আমরা দৌড়ে চলে যেতাম, কেন দিয়েছে, বললো যে এই কাজটা করে দাও, মানে যথাসাধ্য চেষ্টা করতাম। এখন যেহেতু মোবাইল চলে আসছে, টিচার আর মোবাইলে যোগাযোগ, কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে টিচারদের বার্থডেতে বাচ্চারা কেক নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। এতে কিন্তু ভয় এবং ভালোবাসা দুইটা কাজ করে। আর ভয় ভালোবাসা দুইটার যদি কম্বিনেশন না হয়, সমন্বয় না ঘটে, তাহলে কিন্তু স্টুডেন্ট আর মানে টিচারের সম্পর্কটা ভালো হয় না। মানে শিক্ষাদান নেওয়াটা টিচার দিবে, বাচ্চা নিবে। আর যেসব স্টুডেন্ট টিচারদের যথাযথ শিক্ষাটা না করে, যে টিচার ক্লাস করছে, সে ওরা বাবা মার শিক্ষাটা পায় না, বাবা মাকেও সম্মান করে না, যার দরুন টিচারকেও সম্মান করেন। আর এই শিক্ষাটা হচ্ছে কি, আর মিষ্টি আপু যেটা বললো, যে আমার ভালো লাগলো যে ফ্যামিলি হায়ার এডুকেটেড হইলে হবে না, তার নৈতিকতাটা ভালো থাকতে হবে, যে বাচ্চাটাকে ফোকাস করতে হবে যে তুমি একজন ভালো মানুষ হও, সুন্দর মনের মানুষ হও, এবং মানুষকে সম্মান দিতে শেখো। যখন সেই জিনিসটা বাবা মা শেখাবে, তখন সন্তান এমনি শিখবে।
যে আসলে। সে আমার টিচার হোক আর আমার সুন্দর ইউনিভার্সিটি বা কথা স্কুলের বলেছেন ক্লিনার রীতা হোক, আপু, তাকে একদমই আমার ঠিক সম্মান কথা দিতে হবে। বলেছেন। থ্যাংক ইউ আপু। রোকসানা আপু, আপনার সবার কথাই তো শুনলেন, আপনার এই বিষয়ে আমি যেটা বললাম যে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রিলেশনশিপ ভালোবাসা কিন্তু সেখানেই আছে, এই সম্পর্কটা, সেই হিসেবে কি বলবেন? হ্যাঁ, আসলে এটাই আমি প্রথম দিকে আপনাকে বলেছিলাম যে আমরা একটা জেনারেশন, এখন একটা জেনারেশন এসছে, মানে টিচার আছে, থাকবে, রেসপেক্টের জায়গাটাও থাকবে, বাট যে সময়, আমাদের সময়ের একরকমের ভীতি বা একটা ডিস্টেন্স, বাট সেখান থেকে শিখে নেওয়া। এখন কিন্তু টিচার এবং স্টুডেন্টদের মধ্যে সম্পর্ক অনেক বেশি ভালো, অনেক সময় ফ্রেন্ডলি তারা। যেমন এখানে একজন আপা বললেন যে কেক নিয়ে যাচ্ছে টিচারের বার্থডে করতে, সে সময় আমরা কিন্তু চিন্তাও করতে পারি না যে টিচারের সাথে এরকম করবো, টিচার যদি মাইন্ড করে, বা কেকের সেই ওরকম ইয়েও ছিল না, রেওয়াজও ছিল না, বাট ভালোবাসাটা ছিল, সম্মানের জায়গা ছিল, সবই আছে, এভরিথিং আছে আমি বলবো। বাট ওই আরেকজন আপা বললেন, নামটা আমি বলতে পারছি না, যে ফ্যামিলি থেকে আমাদেরকে গাইড করতে হবে মিষ্টি আপু বাচ্চাদেরকে। বলেছে, হ্যাঁ। মিষ্টি আপা বলেছেন বাচ্চাদেরকে, কারণ ফ্যামিলিটা তো আসলে প্রথম একটা বেসিক। আমরা বাচ্চাদেরকে যদি ওইভাবে শিখিয়ে দেই, মানে ওয়েল ম্যানার্স, কাদের সাথে কীরকম সম্মান দেখাতে হবে। যেমন সামটাইম আমি বলি যে আমার বাচ্চাদেরকে যে কোনো গেস্ট আসলে তুমি তাকে নিচের থেকে রিসিভ করে নিয়ে আসবে, তার হাতে যদি কিছু থাকে সেটা তুমি নিবে, তাকে আগে যেতে দিবে, তারপর তুমি উঠবে, এই ধরনের এই শিক্ষাগুলা, এগুলো ছোট ছোট শিক্ষাগুলো কিন্তু বাচ্চাদেরকে দিলে ওদের বেসিকটা ভালো হবে। নৈতিক যে একটা অধঃপতন বলেন বা যেগুলো বলেন ডিরেইল হয়ে যাওয়া, সেগুলো থেকে আমার মনে হয় অনেকটাই তারা সচেতন হবে। জাস্ট ওদেরকে গাইড করা, ওরা কিন্তু অনেক বেশি জানে, ওরা কিন্তু অনেক বেশি জানে, প্রযুক্তির মাধ্যমে ওরা অনেক বেশি জানে। আসলেই, সত্যি কথা। জাস্ট ওদেরকে একটু গাইড করা, ওরা কিন্তু বলবো না যে ওরা ওয়েল ম্যানার্স জানে না, ওরা ম্যানার্স জানে না, ওরা কি সিভিলাইজড না, বাট এটা জাস্ট ভুল। আমাদেরও বাচ্চারা আছে, ওদের কিন্তু শেখালে শিখে এবং খুব ভালোভাবে নেয় সেটা, বরং আমাদের চাইতে হয়তো ভালোভাবে নেবে। তো আমাদের কিন্তু দায়িত্ব আছে শেখানোর। হ্যাঁ, ফ্যামিলি থেকে সেটা যদি, আমার মনে হয় মূল থেকে যদি শেখানো হয়, এটা তারা যে কোনো জায়গায় এই বিহেভগুলো অ্যাপ্লাই করতে পারবে, আশা রাখি আর কি। সত্যি আমাদের কথা। দায়িত্বটা কিন্তু অনেক বড়। সত্যি কথা। দর্শক, খুব সুন্দর এবং জরুরি কথা হচ্ছে। একটা ছোট্ট বিরতির সময় এসেছে, আমরা ফিরছি এখনই, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমরা কথা বলছিলাম আমাদের শিক্ষাগুরুর সম্মান নিয়ে। আমাদের জুমের আপুরাও আছেন এবং স্টুডিওতে এত সুন্দর দুজন আপু আছেন। একজন তো চমৎকার গান দিয়ে আমাদের মন জুড়িয়ে দিচ্ছেন, এবং আমাদের আইনজীবী আপু আছেন। আমরা কথা বলছিলাম, একটু জুমের আপুরা আছে, ওনারা ওয়েট করছেন। তো আমি একটু চলে যাব হাসিনা আপুর কাছে। হাসিনা আপু, একটু বলি, আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে রিলেশনশিপটা, স্টুডেন্ট অ্যান্ড টিচারের মধ্যে যে রিলেশনশিপটা, প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে সবসময় যেটা টিচার এবং স্টুডেন্টের মধ্যে যেটা কাজ করে, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে ভালোবাসা। আগে যেটা হতো যে কানেকশন হোক আর না হোক, ভয় থেকে সম্মানটা আসে। এই জেনারেশনে যেটা হয়ে গেছে যে ভয়টা আগে না, যদি ভালোবাসার কানেকশনটা হয় তখন তাদের রেসপেক্টটা আসে, আর যদি সেটা মিসিং থাকে, ভয় দিয়ে তাদেরকে কোনোভাবে জয় করা যায় না। তো হাসিনা আপু, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি নিজেও একজন শিক্ষক। হাসিনা আপু, একটু আনমিউট করবেন। জি। আসসালামু আলাইকুম জি, আপু। শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে একটা স্কুলে 2 বছর শিক্ষকতা করেছি। জি। এখন আমি একটা প্রাইভেট ফার্মে আছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার হাজবেন্ডও একটা কলেজের টিচার ছিল, বর্তমানে রিটায়ার। আর হচ্ছে শিক্ষকতা পেশাটাই আমার অনেক শ্রদ্ধা, সম্মানের, অনেক ভালোবাসার, যেহেতু আমার পরিবারও শিক্ষক এবং আমার এক স্কুল জীবনের কয়েকজন টিচার আছে আশেপাশে, ওরা সব রিটায়ার। কিন্তু এই যে আগের যে জেনারেশনের কথাটা আর বর্তমান যে জেনারেশনের সমন্বয়ের বিষয়টা, এটা আমি বলবো কি, আগের পরিবেশের জন্য ওইটা ঠিক ছিল। আমরা যে পরিবেশ পাইছি বা যেরকম ছিল লেখাপড়া প্লাস টিচারদের সাথে যে রিলেশনটা ছিল, ওইটা তখনকার জন্য, তখনকার পরিবেশের জন্য ওইটাই মানে ফিট ছিল ওখানে, আমি বলবো। কারণ আমাদের যে শ্রদ্ধা সম্মানের বিষয়টা ছিল, এক রাস্তার এক পাশে টিচার দেখছি, তো পারলে মনে করো যে ওই রাস্তায় তো যাবোই না, একটু পরে যাব, না হয় যাবো, আর সামনাসামনি পড়ে গেলে জি স্যার, আচ্ছা স্যার, সালাম দিয়ে কোনো রকম ওইখান থেকে সরতে পারলেই বাঁচি, বুঝছো? তো এখন যেটা হচ্ছে, কারণ 3টা ছেলে মেয়ে পড়াশোনা করলো, তো এখনো দেখতেছি ওদের, এখনো তো শেষ হয় নাই, শুধু বড় জনের শেষ হয়েছে। তো ওদের টিচার আর ওদের যে সমন্বয়
বিষয়টা, এটার মধ্যে কিন্তু অনেক শ্রদ্ধাও আছে। আমি বলবো আমার 3টা বাচ্চা আল্লাহর মতে ভালোবাসাও আছে। ওরা কিন্তু টিচারের জন্য গিফট দিচ্ছে, টিচারদের সাথে ফেসবুকে যেটা হচ্ছে আমরা অনেক বছর পরে হয়তো আসলে কারো ফেসবুক আইডি আছে, আর নতুনদের কিন্তু সবার আছে। ওরা কিন্তু সব টিচারদের সাথে ওরকমই একটা রিলেশন, আসলে শ্রদ্ধাও আছে, ভালোবাসাও আছে। ওরা ঘুরতেও যাচ্ছে, আড্ডাও দিচ্ছে, ওদের বিভিন্ন ডে গুলা সেলিব্রেটও করতেছে। আসলে তো হাসিনা এই যে আপু, একটা ভালোবাসার সমন্বয়, এটা থেকে কিন্তু ওদেরও অনেক ভালো ভালো দিক ওরা নিতে পারতেছে, এবং টিচারদেরও কিন্তু ওদের মানে কাজ করতে এটা সুবিধা আসলে হচ্ছে দুই পক্ষ স্টুডেন্টদের থেকেই, সাথে। এই ভালোবাসাটা আসলে দুই পক্ষ শোনা যায় থেকেই প্রীতি অন্তর্গ আপু? হয়। জি জি হাসিনা আপু, শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু কেটে আপু যাচ্ছে শোনা আসলে। যায়? শোনা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ হাসিনা আপু। আমি একটু চলে যাব আমাদের জ্যোতি, একটা গান শুনি আমরা আগে, তারপর আবার আমরা আমাদের গল্প করব। জি, আমি আবারও সাইজির একটি গান করছি, যেহেতু জাকিয়া আপু এই গানটা শোনার জন্য বলেছেন, আমি চেষ্টা করছি গাওয়ার। রিকোয়েস্ট কিন্তু আসতেই আছে। জি, আমি চেষ্টা করছি গাওয়ার। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এ সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এ সব কাণ্ড মিছে। আসতেও একা যেতেও একা, আসতেও একা যেতেও একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়ির বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই, বাড়ির বাহির করবেন সবাই। কে বাই আপন পরকে তখন, কে বাই আপন পরকে তখন, দেখে শুনে খেদে ঝরবে আখি, আল্লাহ বলো মনে রে পাখি একবার, আল্লাহ বলো মনে রে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায়। কেউ না ফকির লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয় একাকী, আল্লাহ বলো মনে রে পাখি একবার, মওলা বলো মনে রে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো
মনে রে পাখি একবার আল্লাহ বলো, মনে রে পাখি আল্লাহ বলো, মওলা বলো, আল্লাহ বলো, মনে রে পাখি একবার আল্লাহ বলো, মনে রে পাখি। থ্যাংক ইউ। খুব সুন্দর, মানুষের মন ছুঁয়ে যায়। কথাগুলো আমাদের অপূর্ব। আপুরাও তালি দিচ্ছে। আসলে হৃদয় ছুঁয়ে যায়, পুরাই হৃদয় ছুঁয়ে যায়। আমি একটু চলে যাব আমাদের জুমের আপুদের কাছে। আমি দেখতে পাচ্ছি মরিয়াম আপু আছেন। মরিয়ম আপু একটু আনমিউট করবেন। মরিয়ম আপু, কেমন লাগছে আমাদের এত সুন্দর দুজন অতিথি এসেছেন, কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ সম্প্রীতা আপু, খুবই ভালো লাগছে ওনাদের কথা শুনে। আর আপু এত সুন্দর গান গাইলেন, এত সুন্দর সুন্দর গান, খুবই ভালো লাগলো গানগুলো, মন দিয়ে শুনলাম, আমরা কথাগুলো শুনলাম। সুন্দর একটা বিষয় আজকে। এই তো, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা সম্প্রীতা আপু, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো আর মাচ। কি বলবো বলো। না, আমরা আসলে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, আমরা আমাদের শিক্ষকদের কথাই বলছিলাম হ্যাঁ, যে যে সম্মান, শিক্ষাগুলোর আসলে সম্মান। ছোটবেলা থেকে ঘরে আমাদের শিখে আসতে হবে, মানুষকে সম্মান করতে হবে, গুরুজনের সম্মান করতে হবে, সেগুলো শিখতে হবে ঘর থেকেই। তাহলে আমরা ঘরের বাইরে গেলেও যেখানে গুরুজন আছে সেখানে বিশেষ করে শিক্ষক, তাদেরকে সম্মান করতে হবে। সম্মান, ভালোবাসা, আদব কায়দা এগুলো ঘর থেকে শিখতে হবে। স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে তো আরো বেশি আমাদের এগুলো শেখা হয়। থ্যাংক ইউ মরিয়ম আপু, আসলে সুন্দর কথা বলছেন। আমি একটু শানু কবির আপুর কাছে চলে যাব। শানু আপু, আপনাকে আবার আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই ভয় তো থাকেই, যে কোনো স্টুডেন্টই দেখা যায় তাদের টিচারকে তো একটু ভয় পায়, তবে শিক্ষক হিসেবেও ভয়টাকে কতখানি হাতিয়ার হিসেবে নেওয়া উচিত কি উচিত না, সেই বিষয়ে একটু বলবেন শানু আপু। একটু আনমিউট করতে হবে শানু আপু। হ্যাঁ, আপনি মিউটেড করা। হ্যাঁ, জি। আরে আমি এখনো পর্যন্ত আমাদের শিক্ষককে যদি দেখি, তাহলে যে কিভাবে তাদেরকে সম্মান করব, কিভাবে তাদের গ্রহণ করব, মানে কি করব না করব, আসলে আমার থাকে না। মানে একজন দেখলে আমি অনেক খুশি হয়ে যাই। আর স্যারের বসাবার জন্য ম্যাডাম হোক স্যার হোক, এখন পর্যন্ত তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। এবং কি আমার যে মেয়েকে যে ম্যাডাম পড়ায়, স্যার পড়াইছে, তাদের সাথেও আমাদের সুসম্পর্ক আছে। আর আমার যে হাজবেন্ড, সে যে স্কুলে পড়ছে, তার যে স্যাররা, তাদের সাথেও আমাদের সুসম্পর্ক আছে। আসলে ভয় তো আমরা একটু পাই, সম্মানের জায়গা থেকে আমরা ভয় করি আসলে, কিন্তু তারপরও তাদের মানে প্রত্যেকটা কথা আমাদের মানে অনেক বেশি সামনে আগাইতে সাহায্য করে। এবং সেই কথাগুলো যদি আমরা মান্য করে চলি বা শুনি, তাহলে আমাদেরকে পথ চলা অনেক সহজ হয়, সুন্দর হয়। আর সেইখান থেকে তাদের শ্রদ্ধা ভালোবাসা আরো বাড়ে। ধন্যবাদ শানু আপু, সুন্দর কথা বলেছেন। আমি একটু চলে যাব রুমা আপুর কাছে। রুমা আপু একটু আনমিউট করবেন। একই প্রশ্ন আপনাকেও আমি করব আসলে, যে হ্যাঁ অবশ্যই ভয় থাকবে, কিন্তু শিক্ষক হিসাবেও ভয়কে হাতিয়ার হিসাবে কতখানি সেটাকে প্রযোজ্য বলে আপনার মনে হয়, কি বলবেন রুমা আপু? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপু। সম্প্রীতি আপু, তোমার কাছে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপুদেরকেও ভালো লাগছে। আপুর গান শুনে তো মানে আমি একদম গানের ভিতরেই ঢুকে গেছিলাম। আমার হাজবেন্ড বলছে যে আপুটা তো অনেক সুন্দর গান গায়, এত সুন্দর গান গায়। আসলে শিক্ষকদের স্রোতে, যে বর্তমান সময়ে ফেসবুকে দেখতেছি যে মানে ছোট ছোট বাচ্চারা স্টুডেন্টদের মানে টিচারদের গায়ে হাত দিচ্ছে, এটা আমার জন্য খুবই খারাপ লাগছে এবং আমি খুবই কষ্ট পাইছি। আমাদের সময় টিচাররা কিন্তু আমাদের অনেক মারতো, মানে দেখছি আমরা এখানে যারা খাইতো, কিন্তু বাবা মাকে এসে কমপ্লেন করলে বাবা বলতো তুই দুষ্টামি করছিস, মারছে, স্যারদের আরো বলতো দুষ্টামি করলে আরো মারবে। কিন্তু এখন দেখি কিছু কিছু বাবা মা আছে মানে টিচারদের বিরুদ্ধে বাচ্চাদের খেপে তোলে। এটাকে আমার মানে মানে নেক্সাস টিভির মাধ্যমে বলতে চাই যে বাবা মাদের, যে আপনারা বাচ্চাদের এগুলো শিখাবেন না। টিচার একটা মানে স্টুডেন্টদের এমনি মারে না, এবং ভালোবাসে, অনেক ভালোবাসার থেকেই শাসনটা আসে, মানে ভালো করার জন্য এই কাজটা করে। কিন্তু এখনকার বাবা মারা দেখি যে মানে আমাদের বাবা মারা আমাদের মারলে আরো বলতো যে আরো মার দিতে হবে তোদের, তাহলে তোদের শিক্ষা হবে। আর এখনকার বাবা বলে কেন মারলো, এটা আরো টিচারদের মানে যে আরো খেপিয়ে তোলে আর অন্য। থ্যাংক ইউ রুমা আপু, আপনার বক্তব্যটা আমরা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার ফিরছি, একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, চমৎকার আড্ডা কিন্তু জমে উঠেছে, সাথে থাকুন, এখনই ফিরছি।
দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমরা আড্ডার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আড্ডা চলছিল শিক্ষাগুরুর সম্মান নিয়ে, বেশ বিভিন্ন ধরনের মতামত অনেকেই প্রকাশ করছিল। আমি একটু রোকসানা আপুর কাছে যাব। রোকসানা আপু, একটু আগে যেরকম বলছিলেন যে আমাদের জুমের একজন আপু, রুমা আপু বলছিলেন যে হচ্ছে হ্যাঁ একটা সময় ছিল যে শিক্ষক, একটা সময় না এখনও অনেক জায়গাতে যেটা হয় যে শিক্ষকরা অনেক সময় গায়ে হাত তুলেন ছেলে মেয়েদের, এবং অনেক মা বাবা আছে সেটা আসলেই অ্যাকসেপ্ট করতে পারে না, বিকজ গায়ে হাত না তুলেও শাসন করা যায়। তো সেক্ষেত্রে অনেক আমি বলবো যে দুইটা মতামত আছে, দুইটা পক্ষ আছে। অভিভাবক হিসেবে অভিভাবক কখনো গায়ে হাত তুলে না, এখনকার দিনে আমি বলবো যে অনেকেই তুলে না, এবং শিক্ষকদেরও উঠানো উচিত না। এবং অনেক স্কুল আছে যেখানে এটা পুরো ল করে দিয়েছে যে তুমি গায়ে টাচই করা যাবে না, হ্যাঁ, কথা দিয়ে তুমি শাসন করবে। আবার অন্যদিকে এখনও অনেক স্কুল আছে যারা আসলে টিচাররা গায়ে হাত তুলে শাসন করার জন্য, আমি বলছি না যে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে, তাদেরকে শাসন করার জন্যই গায়ে হাত তুলে। তো এই মতামত, মানে এরকম দুইটা মতামতের নিয়ে আপনি কি বলবেন রোকসানা আপু? আসলে এখানে এটা একটা বিতর্কিত ব্যাপার। হ্যাঁ, তো যেটা আমি প্রথমে বলেছি বা আপারা বললেন যে মানে টিচার একটা এমন প্রফেশন যারা বিভিন্ন প্রফেশনকে ক্রিয়েট করে, হ্যাঁ, মানে মানুষ তৈরি করে ওনারা, মানে মানুষ কিভাবে হবে সেটা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সময়কার, এখনকার সময়কার কথা আমি আগেই বলেছি। তো আমাদের সময় প্যারেন্টসরা যেমন বলতেন নিশ্চয় অপরাধ করেছো, ঠিক আছে টিচারকে বলবো আরেকটু মেয়ের দিতে আরেকটু সন্তান শিক্ষা আছে, হবে। আপনার সন্তান স্কুলে যদি মায়ের খেয়ে আসে সহজ বাংলা ভাষায়, আপনি সেটাকে কিভাবে নেবেন? এটাই আমি বলছি। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে ফ্যামিলি একটা বিশ্ববিদ্যালয়, এখানে সব কিছু A to Z শেখায়। সেখানে আমি প্রথমে অবশ্যই বলবো শিক্ষক নিশ্চয়ই তার বয়সে ছোট হবে না, নিশ্চয়ই সিনিয়র, অ্যাজ এ সিনিয়র পারসন তার শিক্ষক হিসেবে তাকে উচিত হবে জিনিসটাকে অবশ্যই কন্ট্রোল করা, কারণ সে কিন্তু শাসন করতে পারে না। তার যদি খারাপ লাগে, কষ্ট লাগে, সে প্যারেন্টসদেরকে বলতে পারে, বা প্যারেন্টসরা সেটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির যে প্রফেসর বা প্রিন্সিপাল তাদের সাথে কথা বলে জিনিসটাকে সলভ করতে পারবে। সেক্ষেত্রে কোনো বাচ্চা যদি কোনো টিচারকে এরকম হ্যারাসমেন্ট করে বা তাদেরকে অপমান অপদস্থ করে, এটা সত্যি দুঃখজনক, আমাদের খুবই খারাপ লাগবে। আমরা মনে হয় আমরা যারা মারা আছি আমরা কিন্তু চাবো না কখনো আমাদের বাচ্চারা এই কাজ করে আসুক, সে যতই অপরাধ করুক। টিচারদের মধ্যেও আছে না এমন কিছু যারা মানে ডিফার করে, কখনো কেউ কোনো টিচার যেমন আমাদেরকে বাসায় সব আগের টিচারগুলো পড়িয়ে দিতেন, এখনকার কিছু টিচার কোচিং সেন্টার করাতে চান। আমি সেটা বলছি, ভালো খারাপের ডিফারেন্সটা করছি। সব যে খারাপ বা সব যে পজিটিভ না তা কিন্তু না। আমাদেরকে হবে কি ওই প্যারেন্টসদেরকে ওদেরকে গাইড করতে হবে। আমি আগেই বলেছি ওরা খুব স্পিডি, ওরা খুব প্রযুক্তি জানে, ওরা খুব আপনার বক্তব্য হচ্ছে গায়ে হাত তুলে না, ধৈর্য নিয়ে কাউন্সেলিং করে সেটাকে কন্ট্রোলে আনতে হবে এবং তাদেরকে মানে রুলস মোতাবেক এটাকে। এক্ষেত্রে আমি একটু থ্যাংক ইউ, আমি একটু জ্যোতির কাছেও জানতে চাইবো, আপনারও তো সন্তান আছে এবং স্কুলে যাবে ভেরি সুন, আপনার মতামতটা কি সেক্ষেত্রে? আমার মতামত হচ্ছে আমি নিজে কখনো কারোর সাথে অভদ্রতা করিনি আজ পর্যন্ত, আমার মাধ্যমে কোনো গুরুজনের অসম্মান হয়নি, এবং আমি কখনোই চাইবো না যে আমার সন্তান কখনো, গুরুজন তো আছেই, টিচার, এরপরে আমরা যারা আছি শ্রদ্ধেয়, তাদের সাথে তো করতেই পারবে না, এবং রাস্তাঘাটে যে কোনো মানুষের সাথে সে কখনোই যেন খারাপ আচরণ না করে। আমি সবসময় এভাবেই ওকে গড়ে তুলবো। হ্যাঁ, একটা সবসময় ওকে এটাই বুঝাবো যে কখনো কারোর সাথে অহংকার না করতে, কারোর সাথে অভদ্রতা না করতে, যেন কেউ মানে কথায়। থ্যাংক ইউ। আমি একটু জুমে আমাদের নার্গিস আপুর কাছে যাব। নার্গিস আপু, আপনি একটু সংক্ষেপে, আমাদের আসলে সময় খুবই কম, নার্গিস আপু কি বলবেন আমাদের একটু বলবেন যে এই যে শিক্ষক এবং স্টুডেন্টদের যে সম্পর্কটা এবং দুইটা মতভেদ এসেছে, নার্গিস আপু একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা ইংলিশ মিডিয়াম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আরবি ইসলামিক স্কুল, এই বিভিন্ন টাইপের স্কুল হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে শ্রেণীভেদ স্কুল হয়ে গেছে। এখন এই শ্রেণীভেদের স্কুল বলি আর শিক্ষক ছাত্র ছাত্রী এইসব সমন্বয় বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে
যেটা ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে আমরা ক্রিয়েটিভিটি কাজ দিয়ে আমরা হচ্ছে বাচ্চাদেরকে আদর যত্ন করে অনেক রকম ভাবে মোটিভেশন করে তাদেরকে পড়াশোনা করাই। ঠিক তেমনি যদি আমি আবার কি ইংলিশ ভার্সনে বা বাংলা কারিকুলামের দিকে যদি দেখি যে অল্প একটা জায়গার মধ্যে অনেক স্টুডেন্ট, তাদেরকে কিন্তু ওই অল্প একটু টাইমের মধ্যে এতগুলো স্টুডেন্টকে মেনটেন করে একটা টিচার যখন সবার কাছে আদায় করে বা সেই রকম ভাবে তাদের কাছে ডিল করে নিয়ে আসার চেষ্টা করে, তখন দেখা যায় টেম্পারটা লুজ করে ফেলে অনেক সময়। কোঅপারেট করে না। হ্যাঁ, যার ফলে কিন্তু টিচার কিন্তু অনেক সময় তাদেরকে নানান রকম ভাবে বুঝাবার চেষ্টা করে। আর যেহেতু তাদেরকে অনেক আসলে থ্যাংক ইউ নার্গিস আপু। আমি মানে যেটা আপনি বলতে চেয়েছেন, আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা মানে অতখানি কথা বলতে পারছি না, বাট যেটা আপনি বলতে চেয়েছেন সেটা আসলে সত্যি কথা যে অনেক সময় অনেক টেম্পার লুজ করে ফেলে, যেহেতু অনেক বাংলা মিডিয়ামে দেখা যায় যে অনেক স্টুডেন্ট একটা টিচার, সো তখন দেখা যায় যে ব্যালেন্স করা মেনটেন করার ক্ষেত্রে অনেক সময় বৈষম্যতা চলে আসে। আমাদের আসলে আজকে এত সুন্দর আড্ডা চলছিল এবং এত মানে স্ট্রং একটা টপিক যে অনেক ধরনের কথা বক্তব্য থাকে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, সুন্দর একটা বিষয়ে আমরা সুন্দর কথা বলছিলাম, সবাই সবার মনের কথা বলছিলাম, এবং দিন শেষে শিক্ষক সম্মানের জায়গা, এবং তাকে যদি আমরা সম্মান না দিই আমরাও সম্মান পাবো না, এবং আমাদের নেক্সট জেনারেশনও কিন্তু একটা সময় তারাও বড় হবে, তাদেরও সন্তান হবে। সো এটা একটা প্যাটার্ন, এই সম্মান সবাইকে ধরে রাখতে হবে। তো আশা করি আজকে আপনাদের সবারই ভালো লেগেছে। আমরা সবসময় সুন্দর বিষয় নিয়ে প্রতিদিন আসি এবং আপনারা নেক্সাস টেলিভিশনের সাথে আছেন, থাকবেন সব সময়। আজকে আমি সম্প্রীতি এখানে বিদায় নিব এবং আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। যেতে যেতে আমাদের সঙ্গীত শিল্পী জ্যোতি এত সুন্দর গান গায়, আমরা গান শুনতে শুনতেই আজকে বিদায় নিব। সবাইকে গান আল্লাহ গাওয়ার হাফেজ। আগে একটু কথা বলতে চাই। জাকিয়া আপুর মাধ্যমে আমি এর আগেও এসেছি এখানে একবার, আবার আজকে আমাকে আপু সুযোগ করে দিয়েছেন, এজন্য আপুকে অসংখ্য ধন্যবাদ, জাকিয়া আপুকে। ঠিক আছে, আমি এখন গাইছি। শোয়াসান পাখি আমার, শোয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো